পশ্চিমবাংলাতে বিজেপির অস্তিত্ব শেষের মুখে। কথাটা আমি বলছি না, অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন। সেই সাথে সাথে পশ্চিমবাংলার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে পশ্চিমবাংলা দখল করার চক্রান্ত করছে, যে জায়গায় একসময় দিলীপ ঘোষের নেতৃত্বে ভালো রকম একটা শক্তিশালী সংগঠন হয়েছিল বিজেপি, যেখানে আমরা দেখেছিলাম সিপিআইএম এর বিরোধী দল থেকে তাদেরকে শূন্য করে বিজেপিকে বিরোধী দলে নিয়ে আসার সব থেকে বেশি মুখ্য ভূমিকা পালন করেছিল দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। আজকে সেই সমস্ত প্রাক্তন বিজেপি সমস্ত মুখ রয়েছে, তাদেরকে দল থেকে পুরোপুরিভাবে বসিয়ে দেওয়া হয়েছে। উল্টো সাইডে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী যেভাবে বলছে যে বিজেপির অস্তিত্ব পশ্চিমবাংলা থেকে শেষ হতে যায়, যেটি সেম ভাবে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও এখন এই কথাগুলো বলছে যে এই পশ্চিমবাংলা থেকে সত্যি কি তৃণমূল কংগ্রেসকে মুছে ফেলতে বা তৃণমূল কংগ্রেসের সরকার ফেলে দিতে বিজেপির কেন্দ্রীয় যারা দায়িত্ব রয়েছে তারা কি চাই? আমরা জানি যে পশ্চিমবাংলায় বিভিন্ন সময়ে দুর্নীতি, বিভিন্ন কাজকামের ওপরে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে। 100 দিনের কাজের ভিতরেই বলুন, এখানে টাকা তছরূপ, নেতা থেকে শুরু করে বিভিন্ন জনার কাটমানি বা বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। কিন্তু দিন শেষে সেই 100 দিনের কাজের টাকা প্রচুর দিন বিজেপিরা আটকে রেখেছিল, দেয়নি পশ্চিমবাংলাকে, আবার তাদেরকে পুনরায় দিতে বাধ্য করেছে। সেই সাথে সাথে আমরা দেখেছি প্রচুর সংখ্যক জায়গায় দুর্নীতির জন্য মানুষরা প্রবলেম ক্রিয়েট করেছে। আজকে শিক্ষা খাতে পার্থ চট্টোপাধ্যায়কে দেখুন, তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন যে সমস্ত চাকরিগুলো দেওয়া হয়েছে, তার বান্ধবী অর্পিতার খাটের তলা থেকে শুরু করে তাদের বাড়িতে প্রায় 53 কোটি টাকা মতো পাওয়া গেছে। সেই সাথে প্রচুর সংখ্যক সোনা বা অন্য অন্য জিনিসগুলো পাওয়া গেছিল। তাহলে দেখুন, শিক্ষা খাতে একটা দুর্নীতি দেখা গেল, 100 দিনের কাজে সেখানেও একটা দুর্নীতি দেখা গেল। পরবর্তী সময়ে আমরা দেখেছি রেশন দুর্নীতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল, দীর্ঘদিন জেল থেকে আসা হয়েছে, আসার পরে মোটামুটি তিনি এখন ফ্রি। তাহলে এ জায়গা থেকেও যদি রেশন দুর্নীতি হয়ে থাকে, গরু পাচার, কয়লা বা বিভিন্ন জায়গাতে আজকের যে সিন্ডিকেটের বিষয়টা পশ্চিমবাংলাতে দিনের পর দিন দেখা যায়, রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটা জায়গায় যদি আমরা দেখি, রাস্তাঘাটে পুলিশ হাত পেতে গাড়ি বা বিভিন্ন জিনিসগুলোকে ধরে যেভাবে টাকা নেয়, এই যে একটা বিষয়, সেই সাথে দুর্নীতির একটা আখড়া যে জিনিসগুলো বলা হয়, সারদা নারদা, সারদার প্রায় 2000 কোটি টাকা রাতারাতি উদা হয়ে গেল এই সরকারের আমলে। তাহলে এরকম একটা সিচুয়েশন হওয়ার পরেও কেন্দ্র সরকার কিসের জন্য এই রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে গ্রেপ্তার করতে পারছে না? বিগত দিন যে সমস্ত দুর্নীতি বা যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, এটা কি সত্যি সত্যি কোনো, নাকি মিথ্যা মিথ্যা ভাবে এই সমস্ত নেতা এবং মন্ত্রীদের উপরে দায়ভার চাপিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে? বিগত দিন দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে একটা দুর্নীতিগ্রস্ত বলার পরেও তাকে যখন অ্যারেস্ট করা হলো, কিছুদিন পরে কিন্তু তিনি পুরোপুরিভাবে খালাস হয়ে গেল। তাহলে এইভাবে নেতা এবং মন্ত্রীদের উপরে ইডি সিবিআই লাগিয়ে দিনের পর দিন তাদের টর্চার করে দল বদল করানোর যে পরিকল্পনা বিজেপির, সেটা তো অ্যাকচুয়ালি দেখছি যে দিনের পর দিন এটা হয়ে আসছে। 2021 বিধানসভা নির্বাচনের আগে প্রচুর সংখ্যক এমএলএ, এমপি বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল। তার জেরে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং লিডাররা বিজেপিতে জয়েনও করেছিল। যেমন শুভেন্দু অধিকারীকেই দেখুন, নারদা কেসের সব থেকে বড় আসামি তিনি, টাকা নিয়েছিল কাগজে মোড়া, যা সোশ্যাল নেটওয়ার্কে রয়েছে। কিন্তু দিন শেষে দেখলাম কি, তিনি সেখান থেকে দলবদল করে বিজেপির বিরোধী দলের মুখপাত্র হয়ে গেল। সেই জায়গা থেকে আজও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কাছে কোনো রকম ভাবে এসে বা ইডি সিবিআই এসে আর কৈফিয়ত চায়নি। তার মানে দল বদল করলেই ইডি সিবিআই যেভাবে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, উল্টো সাইডে আজ বিজেপির ভিতরে উত্তরবঙ্গের মতো জায়গায় প্রচুর সংখ্যক এমএলএ এবং এমপি তাদেরকে উপহার দিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। কিন্তু দিন শেষে কি দেখা গেল, তাদের সেই এমএলএ এবং এমপিরা কোনো রকম কাজ কাম করেনি। তার জেরে এই উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে সেই জায়গাতে বা নদী ভাঙনে যখন দেখলাম যে বিভিন্ন এমএলএ এবং এমপিরা তাদের সেই জায়গাগুলো পরিদর্শনে গেছে, সেখানকার মানুষরা ক্ষুব্ধ হয়ে এই সমস্ত এমএলএ এমপিদের উপরে অ্যাটাক করেছে। তাহলে একবার ভাবুন তো, উত্তরের মতো জায়গা যেখানে বিজেপিদেরকে উপহার দিয়েছিল বামফ্রন্ট বা কংগ্রেসের বিভিন্ন ভোটগুলোকে কেটে তাদেরকে দায়িত্ব দেওয়ার পর, কিন্তু দিন শেষে তাদের কাছে না যাওয়ার জন্য দীর্ঘদিন ভোটে জয়লাভ করার পর সেই সমস্ত মানুষদের সাথে বিজেপির নেতা এবং মন্ত্রীরা দেখা না করার জন্য
তাদেরকে সেই জায়গাতে পেটানো হলো। সেই সাথে উত্তরবঙ্গের মতো জায়গা আস্তে আস্তে বিজেপির জন্য শক্ত হতে শুরু করলো। আর বিজেপির ভেতরে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দিনের পর দিন চলছে, আপনি যদি দেখেন একদিকে আদি বিজেপি, একদিকে নব্য বিজেপি। আদি বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, যারা এই পশ্চিমবাংলাতে বিজেপির পদ্ম ফুলটা ফুটিয়েছিল। কিন্তু নব্য আসা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন দল থেকে উড়ে আসা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নীতিশ প্রামাণিক, তারা কিন্তু এখন বিজেপির বড় বড় দলীয় লিডার হয়ে বিভিন্ন রকম গরম গরম বক্তব্য দিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে দেখুন, প্রাক্তন যে সমস্ত বিজেপির নেতা লিডার, তাদের আর কোনো রকম জায়গায় দেখা যায় না। তাহলে এরকম একটা সিচুয়েশনে কিন্তু দিনের পর দিন বিজেপির ভেতরে যে সমস্ত প্রাক্তন বিজেপি রয়েছে, মন্ডল সভাপতি রয়েছে, তারা নিজের দলের ওপরে বিক্ষুব্ধ। পশ্চিমবাংলা 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই জায়গাতে বিভিন্ন রকম সেলিব্রিটি মুখ থেকে শুরু করে কেন্দ্রের প্রায় 12,000 ফেভারিট মুখ যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, তাদেরকে নিয়ে আসার চক্রান্ত করছে বা চেষ্টা করছে। করার পর সত্যি কি তারা পারবে এই পশ্চিমবাংলা দখল করতে? আজ নরেন্দ্র মোদী দেখুন, সেই সাথে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, এরকম করে অনেক হেভিওয়েট যারা রয়েছে, তারা যদি পশ্চিমবাংলায় এসে ঝাঁপায়, ঝাঁপানোর পরে প্রাক্তন বা যে সমস্ত আদি বিজেপিরা রয়েছে, তারা কি মেনে নিতে পারবে? নব্য বিজেপি তাদেরকে দায়িত্ব দিয়ে, নব্য বিজেপি দায়িত্ব পাওয়ার পর আদি বিজেপিরা যেভাবে পশ্চিমবাংলাতে একটা বিজেপির পদ্মফুল ফুটিয়েছিল, সেটা কিন্তু দিনের পর দিন ফ্যাকাশে পড়ে গেছে। আপনি দেখুন যে 2016 সালের সময়ে বিজেপির একটা বিরোধী দল তৈরি করে দিয়েছিল দিলীপ ঘোষ, সেই জায়গা থেকে আজকের সিচুয়েশনে 77টার মতো বিধায়ককে নিয়ে চলে এসেছে শুভেন্দু অধিকারী, অনেকটা কমিয়ে দিয়েছে। মাঝে লোকসভাতে এক সময় যেটা ছিল 17টা মতো এমএলএ বা এমপির জায়গা, সেই 18টা এমপি থেকে এখন 7টা এমপিতে চলে এসেছে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে, দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী বা এরা যারা দায়িত্বে রয়েছে, এরা কিন্তু দিনের পর দিন কমিয়ে দিচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন একজন বিচারপতি, তিনি অনেক আশা নিয়ে এসেছিল বিজেপির ভিতরে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে নতুন করে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আনা যায়। কিন্তু তিনি আজকের এতদিন পরে প্রকাশ্যে বুঝতেই পেরেছে যে তাদের দলের দ্বারাই এটা সম্ভব নয়। যে অভিজিৎ গাঙ্গুলিকে বিগত দিনে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কাছে ফেভারিট কে, নথুরাম গডসে না মহাত্মা গান্ধী, তিনি এ প্রশ্নের উত্তরও দিতে পারেনি। বলেছিলেন যে আমি অনেক পড়াশোনা করি, তখন আপনাদেরকে জানাবো। তাহলে দেখুন, এক সময় যিনি এসএসসি দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম রায় দিত, প্রকাশ্যে মানুষের কথা বলতো, কিন্তু দিন শেষে রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করে দেওয়ার জন্য অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষগুলো পুরোপুরিভাবে সাদামাটা জীবনযাপন করতে হয়। দলের ভিতরে থাকার পরেও আজকে তার কোনো অস্তিত্ব বলে কিছুই নেই, দল তাকে চেনেই না, এরকম একটা জায়গা। দলের পক্ষে না গিয়ে দলের বিপক্ষে গিয়ে এখন যেভাবে তিনি বিষোদ্গার করছে দলের প্রতি, যে দল চায় না বলে সেই জন্য তৃণমূল কংগ্রেসের দল এই পশ্চিমবাংলা থেকে ছাড়া করা যায় না, এরকম একটা সিচুয়েশনে বোঝা যাচ্ছে যে সত্যি বিজেপি 2026 বিধানসভা নির্বাচনে যে বাইনারি পলিটিক্স, ধর্ম নিয়ে রাজনীতি, সেটা কতটা এখন দেখা যাবে। আমরা জানি বিহারের মতো জায়গাতে একদিকে এবারে বিহারের নির্বাচনে আমরা দেখেছি একদিকে ইন্ডিয়া গঠবন্ধন, উল্টো সাইডে এনডিএ জোট। এনডিএর ভেতরে নীতিশ কুমার বা বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা রয়েছে, উল্টো সাইডে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিতভাবে ইন্ডিয়া জোট করেছে কেবলমাত্র বিজেপিকে হারানোর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আর তার জেরে আমরা দেখেছি এখন ভালো রকম প্রথম রাউন্ডে ভোট যেহেতু হয়ে গেছে, সেখানে ভালো রকম একটা আরজেডি সমর্থক পুরোপুরি সরকার পাল্টানোর মতো কথা বলছে। এই বিহারে এখন যে নির্বাচন রয়েছে 14 তারিখে তার ফলাফল ঘোষণা হবে। বিহারে যদি সত্যি সত্যি দীর্ঘ 20 বছর ধরে ক্ষমতায় থাকা এই বিজেপি সরকার পড়ে যায়, তাহলে কিন্তু আগামী দিন আপনি দেখবেন পশ্চিমবাংলার মতো জায়গাতে বিজেপির যে পদ্মফুল নামীয় অল্প কিছু সংখ্যক মানুষ বা সমর্থক রয়েছে, পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর বিহারের মতো জায়গায় যদি সেখানে আবার নতুন করে দিল্লির মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো সরকার গড়তে পারে বিজেপি, তাহলে কিন্তু পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ হাওয়া যেদিকে মানুষ সেই দিকেই কিন্তু থাকবে। সুতরাং প্রত্যেকটা মানুষের এই সময় বিজেপি যেভাবে পলিটিক্স করতে চাইছে, সেটা কি পারবে ধরে রাখতে, নাকি আগামী দিন যেভাবেই হোক এই পশ্চিমবাংলা থেকে বিজেপি মুছে যাবে? কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।